রাজশাহীর পুঠিয়ার রাজা নরনারায়ণের শাসনামলে লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত বারৈহাটি গ্রামের একজন তহসিলদার ছিলেন। তার নাম ছিল কামদেব সরকার। তহসিলদারি কাজের জন্য তাকে মাঝে মধ্যেই পুঠিয়া রাজদরবারে যাওয়া আসা করতে হতো। সে সময় পুঠিয়া বিখ্যাত জ্ঞান অর্জনের স্থান। তার 3 পুত্রের মধ্যে রঘুনন্দনই ছিল বেশি জ্ঞানী ও বুদ্ধিমান। তারা 3 ভাই ছিল, রামজীবন, রঘুনন্দন ও বিষ্ণুরাম। তারা 3 ভাই পুঠিয়াতে লেখাপড়া করতেন। রঘুনন্দন সে সময় তৎকালীন রাষ্ট্রীয় ভাষা ফার্সিতে ব্যুৎপত্তি লাভ করেন। তিনি রাজা দর্পনারায়ণের সহযোগিতায় নবাব সরকারের চাকরিপ্রাপ্ত হন। রঘুনন্দন কালক্রমে নবাব সরকারে প্রাধান্য বিস্তার করেন এবং বড় ভাই রামজীবনকে অনেক জমিদারি বন্দোবস্ত করে দেন। এভাবেই তার ভাই রামজীবনকে রাজা উপাধি পাইয়ে নাটোরে নতুন রাজ্য স্থাপন করে দেন। নাটোর রাজবাড়ির প্রতিষ্ঠাতা যেমন রামজীবন, কিন্তু প্রকৃতপক্ষে এর প্রতিষ্ঠাতা এবং পেছনের সমস্ত কলকাঠি ছিল রঘুনন্দন। তার বিচক্ষণ নীতি, বুদ্ধি ও কৌশলে তার ভাইকে এই বিশাল জমিদারির অধিকারী করে দেন। মুঘল সুবেদার মুর্শিদ কুলি খান রঘুনন্দনকে যেমন বিশ্বাস করতেন তেমনি ভালোবাসতেন। নবাব মুর্শিদ কুলি খানের ছায়াতলে এসে তাকে আর কখনো পেছনে ফিরে দেখতে হয়নি। তার দক্ষতা ও যোগ্যতা বলে তিনি মুর্শিদ কুলি খানের প্রভাবশালী দেওয়ান পদ লাভ করেছিলেন এবং তার প্রভাবে বহু মুসলমান জমিদার তাদের জমিদারি হারিয়েছিলেন এবং সেখানে হিন্দু জমিদারগণের উত্থান হয়েছিল। অনেকে মনে করেন কামদেবের পুত্রগণ পুঠিয়ায় লেখাপড়া করতেন। তার মধ্যে পুত্র রঘুনন্দন লেখাপড়ায় খুব ভালো ছিলেন, তাই রাজা দর্পনারায়ণ তাকে চোখে চোখে রাখতেন। একদিন তার হাতের রাজ্যশ্রী দেখে রাজা দর্পনারায়ণ ভবিষ্যৎবাণী করেছিলেন, তুমি একদিন রাজা হবে। রাজা দর্পনারায়ণ তার লেখাপড়ার প্রতি বিশেষ নজর রাখতেন। কোনো এক সময় নবাব মুর্শিদ কুলি খাঁ রাজা দর্পনারায়ণকে মুর্শিদাবাদে ডেকে পাঠান। রাজার সঙ্গে রঘুনন্দনও মুর্শিদাবাদে গমন করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ রঘুনন্দনের প্রতিভা দেখে মুগ্ধ হন এবং তিনি দর্পনারায়ণকে অনুরোধ করেন রঘুনন্দনকে তার কাছে রেখে যেতে। রাজা দর্পনারায়ণ রঘুনন্দনকে মুর্শিদাবাদে রেখে একাই পুঠিয়ায় ফিরে আসেন। তারপর রঘুনন্দন তার যোগ্যতা ও প্রতিভা বলে মুর্শিদ কুলি খানের প্রভাবশালী দেওয়ান পর্যন্ত নিযুক্ত হন। কিংবদন্তি থেকে জানা যায় রামজীবন ও রঘুনন্দন 2 ভাই, মতান্তরে 3 ভাই
পুঠিয়ার রাজার ফল সংগ্রহ করে দিত। একদিন দুই ভাই ফুল তুলতে তুলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সে সময় এক বিষধর সাপ তাদের মাথার উপর ফণা তুলে কঠিন রোদের তাপ থেকে তাদের ছায়া দিচ্ছিল। বিষয়টি দর্পনারায়ণ দেখতে পেয়েছিলেন। এই দৃশ্য তাকে ব্যাপক প্রভাবিত করেছিল। ইতিহাস বা কিংবদন্তি যাই হোক না কেন, পূজার ফুল ও সর্পচ্ছত্রকে কেন্দ্র করে রাজা দর্পনারায়ণ তাদের প্রতি বিশেষ নজর রাখতেন। এসব ঘটনা যাচাই করা সম্ভব নয়, তবে এটুকু বলা যায় যে মাথার উপর সর্পচ্ছত্র বিস্তার করা যেমন আশ্চর্যজনক, তেমনি কোনো রাজা মহারাজার নেক নজরে পড়াও কম আশ্চর্যজনক নয়। এক্ষেত্রে বলা যায় তাদের ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন ছিল। তাই রাজা দর্পনারায়ণের স্নেহের দৃষ্টি পড়েছিল তাদের ওপর। বস্তুত রঘুনন্দন রাজা দর্পনারায়ণের প্রেরণায় এবং নিজের প্রতিভা বলে বিদ্যা অর্জন করেন এবং তার যোগ্যতার পরিচয় পেয়ে রঘুনন্দনকে রাজপ্রতিনিধি হিসেবে ঢাকায় প্রেরণ করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ তখন বাংলার দেওয়ান এবং রঘুনন্দন মুর্শিদ কুলি খাঁর খুব বিশ্বস্ত হয়ে ওঠে। এমনকি রঘুনন্দন সামান্য কর্মচারী থেকে সমগ্র বাংলার এক বিশেষ ব্যক্তিত্বে পরিণত হন। রঘুনন্দন সে সুযোগের সদ্ব্যবহারও করেছিলেন। নবাব ঢাকা থেকে তার দরবার মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে তিনি রঘুনন্দনকে সঙ্গে নেন এবং তাকে দেওয়ান বা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। নবাব তার নতুন প্রবিধান মেনে চলতে ব্যর্থ জমিদারদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে অগ্রসর হন এবং এই ধরনের সম্পত্তি তার ভাই রামজীবনের নামে পত্তন দেন। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরীর বিশাল জমিদারি ভাই রামজীবনের নামে বন্দোবস্ত করেন। তৎকালীন যে 12 ভূঁইয়া বাংলায় স্বাধীনতা ঘোষণা করেছিল তাদের মধ্যে একজন ছিলেন ভাওয়াল গাজী। তিনি যে এলাকায় রাজ্য স্থাপন করেছিলেন সেটির নাম হয় কালক্রমে ভাওয়াল এবং বর্তমানে তা ঢাকা জেলার গাজীপুর। এই মতে বলা হয় ভাওয়াল গাজীর অধীনস্থ এক জমিদার দৌলত গাজী তার পরগনার 9 আনা হিস্সা হিসাবে তার এক ব্রাহ্মণ কর্মচারীকে দান করেন এবং বাকি 7 আনা হিস্সা হিসাবে 2 জন কায়স্থ কর্মচারীকে দান করেন। পরে এরা মুঘল সম্রাট কর্তৃক জমিদার হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। এদের একজন পুবাইলের জমিদার এবং অপরজন কাশিমপুরের জমিদার হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং বাকি 9 আনা ব্রাহ্মণ কর্মচারী কুশধ্বজের পুত্র বলরাম ভাওয়াল জমিদার হিসেবে প্রতিষ্ঠা পান। এ ঘটনাগুলি ঘটেছিল দেওয়ান রঘুনন্দনের সময়।